আসসালামু আলাইকুম। শিমুল মিডল নকশাউস স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। আজকে তোমাদের ফিনান্সিয়াল ব্যাংকিং এর পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর জন্য। আজকে আমরা মূলধন আয় ব্যয় প্রাক্কলন নিয়ে আলোচনা করব। এই মূলধন আয় ব্যয় প্রাক্কলন এর আগে তোমাদের ক্লাস হয়েছে, আজকে আবার রিভিশন ক্লাস হচ্ছে। আমরা কিছু থিওরিটিক্যাল বিষয়ের সাথে একটা গড় মুনাফা পদ্ধতির ম্যাথ করবো। তাহলে আমরা দেখি যে আজকে আমরা যে আলোচনাগুলো করব সেখান থেকে আমরা কি শিখতে পারবো। বলছে মূলধন বাজেটিং এর ধারণা ব্যাখ্যা করতে পারবো, মূলধন বাজেটিং এর উদ্দেশ্য গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, গড় মুনাফার হার নির্ণয় করতে পারবো। তাহলে এই তিনটা বিষয় আমরা শিখতে পারবো আজকের আলোচনার বিষয় থেকে। তাহলে আজকে আলোচ্য বিষয়গুলো কি কি দেখি। বলছে মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং সম্পর্কে আমরা একটু ধারণা নিব, তারপর মূলধন বাজেটিং এর প্রয়োগ, গুরুত্ব, প্রক্রিয়া এবং গড় মুনাফার হার পদ্ধতি কিভাবে বের করতে হয় সেটা আমরা আজকে আলোচনা করব। তাহলে আলোচনার শুরুতে আমরা প্রথমে জানি মূলধন বাজেটিং কি বা মূলধন বাজেটিং সম্পর্কে একটু ধারণা আমরা নিই। দেখো বলছে এখানে যে মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। তাহলে মূলধন বাজেটিং একটা প্রক্রিয়া যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য প্রয়োগ করা হয়, বা যখন কোনো প্রতিষ্ঠান কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তখন মূলধন বাজেটিং এর মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় যে এই প্রকল্পটা বা এই প্রকল্পটা তারা গ্রহণ করবে কি করবে না। এখন এই মূলধন বাজেটিং এর যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সেই বিনিয়োগগুলো কি ধরনের হয় দেখো। বলছে জমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়। একটা প্রতিষ্ঠান যখন এই জিনিসগুলো জমি বা কোনো দালান কোঠা বা আসবাবপত্র বা যন্ত্রপাতি ক্রয় করতে যায় তখন সেটার আগে মূলধন বাজেটিং বা গড় মুনাফার হার পদ্ধতিটা মানে ওইটা থেকে সে কিরকম গড় মুনাফা পাবে সেটা নির্ণয় করে, তারপরে ডিসিশন নেয় যে সে ওই জিনিসটা কিনবে কি না। তারপরে কি জমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন। কোনো স্থায়ী সম্পত্তি যখন প্রতিস্থাপন করতে যায় তখন ওই প্রতিস্থাপন করার পর কি ঘটতে পারে সেটা জানার জন্য গড় মুনাফার হার পদ্ধতি বের করা হয় বা মূলধন বাজেটিং করা হয়। তারপর কি উৎপাদন পদ্ধতিতে আধুনিকরণ, নতুন পণ্য বাজারে আনানো। মনে করো তুমি একটা প্রতিষ্ঠানের একটা আধুনিকরণ করার জন্য একটা যন্ত্র কিনতে চাচ্ছ বা একটা যন্ত্রপাতি কিছু কিনতে চাচ্ছ। এই ক্ষেত্রে তোমার চিন্তা করতেছো আমি এই যন্ত্রটা কেনার পর আমার আসলে গড় মুনাফার হার পদ্ধতিটা বাড়বে নাকি কমবে, সেটা নির্ণয় করার জন্য গড় মুনাফার পদ্ধতিটা বের করা হয়, যাকে বলা হয় মূলধন বাজেটিং। তাহলে আমরা মূলধন বাজেটিং সম্পর্কে জানলাম। এই মূলধন বাজেটিং নির্ণয় করার জন্য বা মূলধন বাজেটিং সম্পর্কে জানার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার। এখানে দেখো বলছে আয় বলতে বিক্রয় হতে অর্জিত অর্থকে বোঝায়। আয়ের সংজ্ঞা যদি বলা হয় যে আয় কি, তাহলে তোমরা বলতে পারবো যে আয় বলতে বিক্রয় হতে অর্জিত অর্থকে বোঝায়। বিক্রয় থেকে যে অর্থটা পাওয়া যায় সেটাকে বলা হয় আয়। তারপর কি ব্যয় বলতে কাঁচামাল খরচ, বিক্রয় খরচ এবং অবচয় সহ অন্যান্য খরচকে বোঝায়। তাহলে বিক্রয় করার পর এই বাইরের অংশটুকু বাদ দিতে হয়। তুমি যখন অঙ্ক করবো আমরা গাণিতিক সমাধানে যাবো তখন আমরা বুঝতে পারবো। তাহলে কোনগুলো বিক্রয়, সেই বিক্রয়গুলো আমরা বুঝতে পারলাম যে বিক্রয় কাকে বলছে, বিক্রয় থেকে মানে আয় কাকে বলছে, বিক্রয় থেকে যে অর্থটা পাবো সেটা আয়, এবং বাইরে কাকে বলছে, বাইরে বলতে কাঁচামাল খরচ। তারপরে বিক্রয় খরচ বা অবচয় সহ অন্যান্য আরো আনুষঙ্গিক যত খরচ আছে সব খরচগুলোকেই বলা হচ্ছে ব্যয়। এখন এই আয় থেকে ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। যখন আয় পাওয়া যায় সে আয় থেকে তোমার যাবতীয় সব খরচগুলো যখন বাদ দিবা তখন সেখানে পাওয়া হচ্ছে মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে আবার যখন কর বাদ দেওয়া হয় তখন পাওয়া যায় হচ্ছে নিট মুনাফা। তাহলে নিট মুনাফার সংজ্ঞা যদি বলা হয় তাহলে বলি মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। তারপর কি নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে আন্তঃপ্রবাহ পাওয়া যায়। তাহলে আমরা জানতে পারলাম যে এই মূলধন বাজেটিং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়গুলো তোমাদের জেনে রাখা দরকার। এরপরে আমরা মূলধন বাজেটিং এর গুরুত্বটা দেখব। দেখো মূলধন বাজেটিং এর গুরুত্বে প্রথমে বলছে মুনাফা সংক্রান্ত। একটা প্রতিষ্ঠান কি রকম মুনাফা করতে পারে বা তার গড় মুনাফাটা কি রকম আসতে পারে প্রতি বছর সেটা নির্ণয় করার জন্য মূলধন বাজেটিং এর একটা গুরুত্ব আছে। মূলধন বাজেটিং যদি না থাকতো আমরা বুঝতে পারতাম না যে আমরা আগামী 5 বছর এই যে প্রকল্পটা নিয়ে কাজ করবো, এই প্রকল্পে আমরা গড় কত আয় করবো বা কত মুনাফা অর্জন করবো। তারপর কি বিনিয়োগের বিশাল আকার। যখন দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের পরিকল্পনা করা হয় তখন সেটা মূলধন বাজেটিং ছাড়া অন্য কোনো উপায় থাকে না। কারণ তুমি যে কোনো ডিসিশন নেওয়ার আগে সেটার ভবিষ্যৎ কি হতে পারে সেটা না জেনে ব্যবসা শুরু করলে তোমার সেখানে লস হওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকে। এই জন্য বিনিয়োগের যখন বিশাল আকার থাকবে তখন তোমাকে মূলধন বাজেটিং
করতে হবে ঝুঁকির ভিত্তিতে, মানে তোমার ঝুঁকি যেন কম হয়, এটার জন্য তোমাকে মূলধন বাজেটিং করতে হবে। প্রত্যেকটা মূলধন বিনিয়োগ করার আগে সেটার বাজেটিং না করলে ওইটা তোমার ঝুঁকির মধ্যে আছে কিনা বা ঝুঁকির মধ্যে পড়তে পারে কিনা এটা তুমি বুঝতে পারবে না। এই তিনটা ক্ষেত্রে মূলধন বাজেটিংটা আমাদের খুব জরুরি। এরপর আমরা দেখব মূলধন বাজেটিং এর প্রয়োগ। আমরা কোন কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করে থাকি। বলছে স্থায়ী সম্পত্তি ক্রয় করতে, যখন কোন প্রতিষ্ঠান স্থায়ী সম্পত্তি ক্রয় করে তখন সেই স্থায়ী সম্পত্তি ক্রয় করাটা তার জন্য কতটা মানে যথোপযুক্ত সেটা নির্ণয় করার জন্য তোমার মূলধন বাজেটিং দরকার। তারপরে কি ব্যবসায় পণ্য উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি গল্পে সম্প্রসারণ। হ্যাঁ, তোমার একটা মেশিন আছে, তুমি আরো দুইটা মেশিন কিনতে যাচ্ছ তোমার উৎপাদন প্রক্রিয়া বাড়ানোর জন্য। এখন এই মেশিনটা ক্রয় করার পর তোমার উৎপাদন প্রক্রিয়াটা বাড়বে কিনা এবং বাড়ার ফলে তুমি যে খরচটা তুমি ওই মেশিনের পিছনে তুমি ব্যয় করবা সেটা থেকে যে আয়টা আসবে সেটা তোমার জন্য গ্রহণযোগ্য কিনা সেটা বের করার জন্য মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়। তারপর কি পণ্য বৈচিত্র্যায়ন। হ্যাঁ, তোমার একটা প্রতিষ্ঠানে যখন বিভিন্ন পণ্য থাকে সেই পণ্যগুলোর মধ্যে বৈচিত্র্যায়ন নিয়ে আসার জন্য বা ভ্যারাইটি নিয়ে আসার জন্য মূলধন বাজেটিং এর প্রয়োজন হয় বা প্রয়োগ করা হয়। প্রতিস্থাপন বা আধুনিকায়ন, এই জিনিস দুটো মোটামুটি একই। কোনো প্রতিষ্ঠান যখন আরো বৃদ্ধি করার চিন্তা ভাবনা করা হয় বা একটা সেক্টর আছে আরো দুই একটা সেক্টর তোমার বৃদ্ধি করার চিন্তা ভাবনা করতেছো, তখনও তোমাকে মূলধন বাজেটিং করতে হবে। মূলধন বাজেটিং প্রয়োগ করে দেখতে হবে যে আসলে এটা তোমার জন্য করা উচিত হবে কি হবে না। তাহলে এবার আমরা দেখব যে গড় মুনাফা পদ্ধতি বা গড় মুনাফার মাধ্যমে আমরা কিভাবে একটা প্রতিষ্ঠানের প্রতি বছরের গড় মুনাফা বের করব, সেটা কিভাবে করতে হয়। সেটা করার আগে আমরা একটা ছক দেখি যে এই ছকটার মাধ্যমে তোমাদের গড় মুনাফা পদ্ধতির অঙ্কগুলো করতে হবে। দেখো বলছে যে প্রথমে তোমাকে লিখতে হবে বিনিয়োগকৃত টাকার পরিমাণ, যত টাকা বিনিয়োগ করা হবে প্রাথমিক অবস্থায় সেই পরিমাণটা তোমাকে লিখতে হবে। এখন বিবরণে এসে কি করতে হবে, বিক্রয়টা তোমাকে আগে লিখতে হবে। যদি 3 বছর থাকে 3 বছরের বিক্রয় লিখতে হবে, যদি 4 বছর থাকে 4 বছরের বিক্রয় লিখতে হবে। এইভাবে তোমার এই বছরের ঘর থাকবে, এখানে টাকার পরিমাণ লক্ষ টাকা একবারে লিখে দিতে হবে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। আরো যদি বছর থাকে 4-5 বছর তাহলে সেটাও তোমাকে লিখতে হবে। লেখার পর এই যে বিক্রয়, এটা তো তোমার আয়, তাই না? তাহলে আমরা দেখলাম কি যে আয় থেকে বাইকগুলো বাদ দিলে আমরা মোট মুনাফা পাবো। তাহলে মোট মুনাফা বের করতে গেলে আমাদের সব বাইকগুলো বাদ দিতে হবে। তাহলে অঙ্কের মধ্যে যে খরচগুলো থাকবে বা বাইকগুলো থাকবে সেগুলো বাদ দিতে হবে। সে বিভিন্ন খরচ থাকতে পারে, স্থায়ী খরচ থাকতে পারে, চলতি খরচ থাকতে পারে, অবচয় থাকতে পারে, সবগুলো আমাদের বাদ দিতে হবে। দেখো যে খরচ সমূহ বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর যেটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে মোট মুনাফা। এখন এই মোট মুনাফা থেকে যখন আমি আয়কর বাদ দিব বা কর বাদ দিব তখন যেটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে নিট মুনাফা। তাহলে প্রথমে তোমাকে বিক্রয়গুলো লিখতে হবে, বিক্রয় থেকে সব খরচ বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা থেকে বাদ দিতে হবে কর, তার উপর বাদ দিতে হবে যেটা মুনাফা অর্জন করেছে বা যেটা মুনাফা মোট মুনাফা হয়েছে তার উপর করটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যেটা পাওয়া যাবে নিট মুনাফা। এই নিট মুনাফাটাকে গড় মুনাফা পদ্ধতি সূত্র দিয়ে ক্যালকুলেশন করলে তোমরা গড় মুনাফা পদ্ধতি পেয়ে যাবে। তাহলে আমরা একটা গাণিতিক সমাধানে গেলে জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবো। দেখো এখানে একটা অঙ্ক আছে, বলছে মিস্টার সুমন 4 বছর মেয়াদী একটা প্রকল্পের কাজ শুরু করেছেন। হ্যাঁ, সে 4 বছর মেয়াদী প্রকল্পের একটা কাজ শুরু করেছে। প্রকল্পটার নাম দেওয়া হচ্ছে মাইশা এবং এই প্রকল্পটার প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1.5 কোটি টাকা। এখন এইখানে গত 4 বছরের বিক্রয় দেওয়া আছে। দেখো প্রথম বছরের বিক্রয় 170 লক্ষ টাকা, দ্বিতীয় বছর 80 লক্ষ, তৃতীয় বছর 80 লক্ষ, চতুর্থ বছর এসে 150 লক্ষ। এইখানে চলতি খরচ দেওয়া আছে বিক্রয়ের 35%, মানে এই যে বিক্রয়গুলো হয়েছে এগুলোর 35% হচ্ছে চলতি খরচ। তারপরে অবচয় হচ্ছে 25 লক্ষ টাকা, স্থায়ী খরচ হচ্ছে 40 লক্ষ টাকা, কর হার হচ্ছে 20%। তাহলে এই তথ্যগুলো দিয়ে তোমাকে এই অঙ্কটার গড় মুনাফা পদ্ধতি গড় মুনাফা বের করতে হবে। তাহলে আমরা সমাধানে যাই। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ছকটা আমি দেখালাম সেই ছকটা তোমাদের আগে আঁকতে হবে। এইখানে প্রথম ঘরে থাকবে বিবরণ, মানে যাবতীয় বিবরণগুলো এইভাবে থাকবে। তারপরে প্রথম বছর, দ্বিতীয় বছর, চতুর্থ বছর থাকবে এবং পরিমাণটা থাকবে। এখন দেখো ওই অঙ্কটাতে বলেছে যে বিক্রয় প্রথম বছর 170 লক্ষ টাকা করেছে, তাহলে প্রত্যেক বছরের ঘরে বিক্রয়টা দিয়ে দেওয়া হয়েছে। এটা দেওয়ার পর এখন কি করতে হবে, আমি কি বললাম যে এই বিক্রয়টা আমাদের আয়, তাহলে আয় থেকে আমাদের সব খরচগুলো বাদ দিতে হবে। তাহলে আমাদের কি কি খরচ আছে আমরা দেখেছি যে আমাদের চলতি খরচ আছে। চলতি খরচ কি বলেছে, বিক্রয়ের 35%। হ্যাঁ, তার মানে এই 170 প্রথম বছর যে 170 লক্ষ টাকা বিক্রি করেছে
এইটার 35% হচ্ছে চলতি খরচ। তাহলে এইটা গুণিত 35 ভাগ 100 দিলে আমরা এই খরচটা পেয়ে যাব। তাহলে এই 170 গুণিত 35 ভাগ 100 দিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 59.5 বা 59.5। এইটা সেম ওরকম 80 লক্ষ টাকা 28 লক্ষ টাকা হয়েছে চলতি খরচ, এখানেও 42 লক্ষ টাকা। দেখো আমরা এই অঙ্কের একটা সমস্যা একটু ছিল যে এইখানে আমরা তৃতীয় বছরে 120 আয় হয়েছে। এই তৃতীয় বছরে এসে আমরা ওখানে 80 ছিল, এটা একটু ভুল ছিল। এর আগে আমরা এখানে 80 120 ছিল না, আমি 120টা ঠিক করে দিয়েছি, এখানে 120 হবে। আর আমরা যখন অঙ্কটা সমাধান করতে যাব তখন দেখো এইখানে 120 লক্ষ টাকা আয়ের 35% হচ্ছে 42 লক্ষ টাকা, 150 লক্ষ টাকা আয়ের 35% হচ্ছে 52.5 লক্ষ টাকা। তাহলে আমরা চলতি খরচটা বের করে ফেললাম। এবার কি আরো দুইটা আমাদের ব্যয় আছে, সেই ব্যয়টা কি অবচয়। অবচয়টা আমাদের একটা খরচ, সেই খরচটা বাদ দিতে হবে। অবচয় হচ্ছে প্রত্যেক বছর এই 25 লক্ষ টাকা করে অবচয় হয়। তারপরে কি স্থায়ী খরচ। স্থায়ী খরচ কি? স্থায়ী খরচ মানে ফিক্সড খরচ, ওই খরচটা প্রতি বছর হবে, এটা কমবেও না বাড়বে না। এটাও দেখো 40 লক্ষ টাকা প্রতি বছর স্থায়ী খরচ হবে। তাহলে আমরা তিনটা খরচ পেলাম, এই চলতি খরচ, অবচয়, স্থায়ী খরচ। এই তিনটা খরচ আমরা বিক্রয় থেকে বাদ দিব। দেখো এই তিনটা খরচ যোগ করে 170 থেকে বাদ দিলে 45.5 হয়। এইখানেও তিনটা খরচ যোগ করে 80 থেকে বাদ দিলে এটা মাইনাস হয়ে যায়, মানে যে খরচ হয়েছে এই বছর তার মানে যেটা আয় হয়েছে তার চেয়ে ব্যয়টা বেশি হয়ে গেছে, এই জন্য এখানে -13 হয়ে গেছে। 13 লক্ষ টাকা এই বছর লস হয়েছে কোম্পানি, ধরতে হবে। তৃতীয় বছরে এসে দেখো 13 লক্ষ টাকা মোট মুনাফা পেয়েছে। চতুর্থ বছরে এসে 32.5 লক্ষ টাকা মোট মুনাফা পেয়েছে। তাহলে আমরা এই করযোগ্য মোট মুনাফা মানে কর সহকারে এখানে মোট মুনাফা 4 বছরে পেয়ে গেছি। এখন আমাদের নিট মুনাফা বের করতে হবে। নিট মুনাফা বের করতে গেলে কি করতে হবে? কর বাদ দিতে হবে। আমরা যে সরকারকে যে কর দেই এই করটা বাদ দিতে হবে। তাহলে ওইটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে নিট মুনাফা। তাহলে দেখো কর হচ্ছে কার উপর? আমরা দেখেছি যে কর হচ্ছে 20%। 20% কার উপর? যেটা মুনাফা হয়েছে। তাহলে এই যে 45.5% এর 20% হচ্ছে 9.1, মানে এইটার উপর 20% বের করে তোমাকে এটা লিখতে হবে। এইখানে দেখো, এইখানে যেহেতু এইটা ভুল করবে না কেউ, এখানে যেহেতু মাইনাস মানে ওই বছর লস হয়েছে, যে বছর কোম্পানি লস করে সেই বছর কিন্তু সরকারকে কোম্পানির কর দেওয়া লাগে না, এজন্য আমরা এখানে করটা বাদ দিইনি। এইখানে কর বাদ দিয়েছি, এইখানেও আমরা করটা বাদ দিয়েছি। তাহলে সবগুলোর কর বাদ দেওয়ার পর আমাদের নিট মুনাফা হয়েছে প্রথম বছর 36.4 লক্ষ। এইখানে আমাদের লস হয়ে আছে, এখানে 10.4 লক্ষ, ওখানে 26 লক্ষ টাকা আমরা নিট মুনাফা করেছি। এখন গড় মুনাফার পদ্ধতি বের করতে হবে, গড় মুনাফা বের করতে হবে। গড় মুনাফা বের করতে গেলে আমাদের আগে গড় মুনাফা বের করতে হবে। দেখো এখানে গড় মুনাফা সমান কি? আমরা যে 4 বছরের যে মুনাফাটা করেছি সেটাকে 4 দিয়ে ভাগ দিলে আমরা গড় মুনাফা পেয়ে যাব। দেখো এই যে এই তিনটা আমরা যোগ করব, আর এটা যেহেতু লস হয়েছে এটা বাদ দিয়ে দিব, এটাকে আমরা 4 দিয়ে ভাগ দিলে 14.95 লক্ষ টাকা আমরা পাবো, বা আমাদের গড় মুনাফা হবে। এবার গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ বলতে আমরা যে প্রাথমিক বিনিয়োগটা করি বা করেছি আমরা অঙ্কে 1.5 কোটি টাকা বিনিয়োগ করেছি। তা আমরা যেহেতু পুরো অঙ্কটা করছি লক্ষ টাকায়, তাহলে আমাদের ওই কোটি টাকা লক্ষতে পরিণত করতে হবে। মানে 1.5 কোটি টাকা মানে কি 150 লক্ষ টাকা, তাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। যেটা বিনিয়োগ থাকবে সেই বিনিয়োগকে 2 দিয়ে ভাগ দিলে আমরা গড় বিনিয়োগ পাবো। দেখো 75 লক্ষ টাকা। এবার তাহলে গড় মুনাফার হার কত? গড় মুনাফার হারের সূত্র আমরা দিব, গড় মুনাফার হার সমান গড় মুনাফা গড় বিনিয়োগ, এই বিনিয়োগটার এই জায়গাটা একটু সরে গেছে, গড় বিনিয়োগ গুণিত 100। তাহলে আমরা গড় মুনাফা কত পেয়েছি? গড় মুনাফা 14.95, আর গড় বিনিয়োগ কত? 75 গুণিত সূত্রে 100। এই সূত্রে 100 দেওয়ার কারণে এটা দিয়ে ভাগ দিয়ে এটা দিয়ে গুণ করলে আমরা 19.93%। এইটা হচ্ছে গড় মুনাফা পদ্ধতি বা গড় মুনাফার হার বের করার একটা সূত্র, এবং সূত্র দিয়ে আমরা গড় মুনাফার হার কত হবে এই প্রতিষ্ঠানের বা এই প্রকল্পে সেটা বের করলাম। তাহলে তোমাদের মোটামুটি ধারণা পেলাম যে কিভাবে গড় মুনাফা হার পদ্ধতি বা গড় মুনাফা হার বের করতে হয়। এখন আমরা কিছু প্রশ্ন দেখব যে একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি? একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে তোমার মুনাফা অর্জন করা। তারপর কি গড় মুনাফা হার নির্ণয়ের সূত্রটা কি? গড় মুনাফা হার নির্ণয়ের সূত্রটা আমরা জানলাম যে গড় বিনিয়োগ গড় মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ গুণিত 100। তারপর মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি কি? মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি হচ্ছে পেব্যাক সময়। আর নিট মুনাফা কি?
নিট মুনাফা হচ্ছে মোট মুনাফা থেকে কর বাদ দিলে যে মুনাফা পাওয়া যায় সেটাকে বলা হয় নিট মুনাফা। তো এই ছিল আজকে তোমাদের সাথে ক্লাস। আগামী দিন এই পঞ্চম অধ্যায়ের উপর একটা রিভিশন টপ টেস্ট হবে, তোমরা ভালো করে বাসায় পড়বা এবং এই টপ টেস্টটা সঠিক টাইমে, যেই দিন যে টপ টেস্ট গুলো থাকবে সেই দিন সেই টপ টেস্ট গুলো দিবা। তাহলে কি হবে, প্রতিদিনের পড়াটা প্রতিদিন হয়ে যাবে। সবগুলো টপ টেস্ট একটার পর একটা তোমরা জমা করে ফেলবা, পরবর্তীতে দিবা না, পরবর্তীতে তখন অনেক কঠিন হয়ে যাবে, এটা করা যাবে না। তো এই পর্যন্তই আজকের ক্লাস ছিল। আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।